আমরা থার্ড ইউনিট টেস্টের জন্য আবহাওয়া ও জলবায়ু থেকে আমরা দেখব। তো আবহাওয়া ও জলবায়ু থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য যে প্রশ্নগুলো আমরা পাবো সেই প্রশ্নগুলো আমরা আজকে দেখে নেব। সপ্তম অধ্যায়, ষষ্ঠ শ্রেণীর আবহাওয়া ও জলবায়ু। তো এসো আমরা দেখে নিই আবহাওয়া। প্রথম প্রশ্ন আমাদের, আবহাওয়া বলতে কি বোঝো? তাহলে প্রথম প্রশ্ন, আবহাওয়া বলতে কি বোঝো, সেই প্রশ্নটা এখান থেকে আমরা লিখতে পারি। আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝায়। দ্বিতীয় প্রশ্ন আমরা লিখতে পারি আবহাওয়ার উপাদানগুলি কি কি। এখান থেকেই দেখো চলে আসবে আবহাওয়ার উপাদানগুলি। আবহাওয়া বলতে যে প্রশ্নটা আসছে, আবহাওয়া বলতে কি বোঝো, সেখানে আমরা আবহাওয়ার উপাদানগুলি কি কি, বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, এইগুলি হচ্ছে আবহাওয়ার উপাদান। তাহলে আমাদের প্রথম প্রশ্ন আবহাওয়া বলতে কি বোঝো আর আবহাওয়ার উপাদানগুলি কি কি, এই দুটো প্রশ্ন পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন আমরা আবহাওয়া কাকে বলে আর দৈনিক আবহাওয়া কাকে বলে। বায়ুমণ্ডলের প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থাকেই বলে আবহাওয়া। তাহলে বায়ুমণ্ডলের প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থাকেই বলছে আবহাওয়া। দৈনিক আবহাওয়া কাকে বলে? তো দৈনিক আবহাওয়া আমরা এখান থেকে লিখব, কোনো এক জায়গায় বায়ুমণ্ডলের একদিনের অবস্থাকেই দৈনিক আবহাওয়া বলে। এপ্রিল মে মাসে আমাদের রাজ্যে কোন ঋতু দেখা যায়? এখানে প্রশ্নটা দিয়ে দিয়েছে। এপ্রিল মে মাসে আমরা জানি প্রচণ্ড বৃষ্টি হয়, অর্থাৎ বর্ষাকাল। নেক্সট প্রশ্ন আমরা 6 নম্বরে লিখে নেব, পশ্চিমবঙ্গে কেমন জলবায়ু দেখা যায়, একে কি বলে? পশ্চিমবঙ্গে সাধারণভাবে বলা যায় পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ধরনের। আর আমাদের দেশের এই বিশেষ ধরনের উষ্ণ আর্দ্র জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। আমরা বইটা ফলো করছি, বইটা ফলো করে আমরা সমস্ত প্রশ্নগুলো ছোটো ছোটোভাবে দেখে নেব। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো লিখে নিও। নেক্সট প্রশ্ন আমরা লিখতে পারি জলবায়ু বলতে কি বোঝো বা জলবায়ু কাকে বলে। দেখো, কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। তাহলে জলবায়ু বলতে কি বোঝো আমরা এখান থেকে লিখতে পারি। আর কোনো অঞ্চলের জলবায়ু কিন্তু বছরের পর বছর একই রকম থাকে, অর্থাৎ প্রতি বছর দেখবে একই রকম জলবায়ু। যেমন আমাদের পশ্চিমবঙ্গে আছে, ঠিক তোমরা বুঝতে পারবে যে এই সময় গরম, এই সময় বর্ষা, এই সময় শীতকাল। ঠিক এই এখানে বলেই দিই, যেমন পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু। এবার পরের প্রশ্ন দেখো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। যদি বলে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখো, তাহলে তোমরা এখান থেকে এই আবহাওয়া ও জলবায়ুর পার্থক্যটা লিখে দিতে পারো। এখানে 4টে পয়েন্ট করে দেওয়া হয়েছে। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। আর জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। অর্থাৎ প্রথমে আমরা দুটোর সংজ্ঞা দিয়ে দিলাম, আবহাওয়ার সংজ্ঞা কাকে বলে এবং জলবায়ু কাকে বলে। তারপর দেখো, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, আর জলবায়ু কিন্তু প্রতিদিন বদলায় না। আবহাওয়া দেখো স্বল্প পরিসরে পরিবর্তিত হয়। স্বল্প পরিসর মানে অল্প একটু জায়গার মধ্যে। তোমার বাড়ির এলাকা যেটা, সেইখানকার আবহাওয়া একরকম, আর একটু দূরের আবহাওয়া আর এক রকম হতেই পারে। তাহলে আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়। আর জলবায়ু কিন্তু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। আবহাওয়া ক্ষণস্থায়ী এবং দ্রুত বদলে যায়। সকালের আবহাওয়া একরকম, বিকেলের আবহাওয়া একরকম, রাতের আবহাওয়া আর এক রকম। আর জলবায়ু কিন্তু দীর্ঘস্থায়ী, অর্থাৎ জলবায়ু একই রকম হয়। যদি প্রশ্ন আসে জলবায়ু কাকে বলে এবং 1 নম্বরের, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি আবহাওয়ার দীর্ঘমেয়াদী, একটা ব্র্যাকেট দিয়ে অন্তত 30 থেকে 35 বছরের গড় অবস্থাকে বলে জলবায়ু। এবারে আমরা চলে আসবো আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান, অর্থাৎ যে উপাদানগুলি আমরা এর আগে পড়েছি তার মধ্যে প্রথমে আমরা দেখব বায়ুর উষ্ণতা। আমরা প্রথমেই একটা শব্দ দেখতে পাচ্ছি এখানে, ইনসোলেশন কাকে বলে। তো ইনসোলেশন একটা কথা আছে। তো ইনসোলেশন কাকে বলে? সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, একেই বলা হয় ইনসোলেশন, অর্থাৎ ইনকামিং সোলার রেডিয়েশন বা আগত সৌর বিকিরণ। তাহলে এখানে আমরা ইনসোলেশন কাকে বলে পেলাম। আরেকটা আমরা জিনিস পাচ্ছি এখানে, অ্যালবেডো কাকে বলে। অ্যালবেডো কাকে বলে এই প্রশ্নটা আমরা লিখে নেব। আগত সৌর বিকিরণকে 100% ধরলে, আগত যে সূর্যের যে আলোটা আসছে তা সেটাকে যদি 100% ধরা যায়, তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। আর বাকি যে 49%-এর মধ্যে 35%
মেঘে বাধা পেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই যে 35% ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়াটাকেই বলছে, ফিরে যাওয়ার যে সৌর বিকিরণ সেটাকেই বলছে অ্যালবেডো। অর্থাৎ 49%-এর মধ্যে 35% যে মেঘে বাধা পেয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে সেটাই হচ্ছে অ্যালবেডো। তাহলে আমরা 9 নম্বর ও 10 নম্বর প্রশ্নটা দেখে নিলাম, ইনসোলেশন কি আর অ্যালবেডো কি বা কাকে বলে। এইবারে আমরা দেখব পার্থিব বিকিরণ কাকে বলে, আর আমাদের চারপাশে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে পদ্ধতি, আমাদের চারপাশে যে বায়ুমণ্ডলটা উত্তপ্ত হচ্ছে সেটা কয়েকটা পদ্ধতির মাধ্যমে হয়, সেই উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। যে 51% তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, 51% তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, তার প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। একে পার্থিব বিকিরণ বলে। তাহলে এখানে পেয়ে গেলাম পার্থিব বিকিরণ কাকে বলে। বায়ুমণ্ডল কিন্তু সরাসরি সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয় না। তাহলে বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয় সেইটাই আমরা এবার দেখব, বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয়। এই লাইনটা দেখো, পৃথিবীর আবহাওয়াকে প্রধানত সূর্যরশ্মি নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? সূর্যরশ্মি। এটা শূন্যস্থান দিতে পারি, সূর্যরশ্মি নিয়ন্ত্রণ করে পৃথিবীর আবহাওয়াকে। আমাদের চারপাশের বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি হচ্ছে তিনটি। কি কি আমরা এখানে দেখছি? একটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, একটা পরিবহন পদ্ধতি, আর একটা পরিচলন পদ্ধতি। আমরা পরিচলন পদ্ধতিটা পরের পাতায় দেখছি, এখানে বিকিরণ পদ্ধতি আর পরিবহন পদ্ধতিটা নিয়ে বলে দেওয়া হচ্ছে। তাহলে প্রথমে 1 নম্বর বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে কী লিখব আমরা? সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয় এবং তখন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই পদ্ধতি হলো বিকিরণ। এরপরে 2 নম্বর পদ্ধতি আমরা লিখব পরিবহন। অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে আমরা কি লিখব? দেখো, এখানে যে কথাটা লিখেছে সেই কথাটা লিখলে হবে না, একটু অন্যভাবে আমাদের ঘুরিয়ে লিখতে হবে। এখানে লিখেছে মোমবাতির উপর একটা স্টিলের চামচ কিছুক্ষণ ধরে রাখলে প্রথমে গোলাকার ও পরে দণ্ডাকার অংশটা গরম হয়ে ওঠে। তাপ চামচের গোলাকার অংশ থেকে দণ্ডাকার অংশ ও আঙুলে পরিবাহিত, অর্থাৎ ধীরে ধীরে তাপটা পরিবাহিত হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি? যে পদ্ধতির মাধ্যমে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশে তাপ ছড়িয়ে পড়ে কিন্তু পদার্থের অণুগুলির স্থান পরিবর্তন করে না, তাকেই পরিবহন পদ্ধতি বলে। তাহলে তোমরা লিখে নাও, যে পদ্ধতির মাধ্যমে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশে তাপ ছড়িয়ে পড়ে কিন্তু পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন করে না, তাকে পরিবহন পদ্ধতি বলে। এই পদ্ধতিতে তাপ বেশি উষ্ণ স্থান থেকে তাপটা কি করছে? বেশি উষ্ণ স্থান বা বস্তু থেকে কম উষ্ণ স্থানের দিকে ছড়িয়ে পড়ে। তাহলে এটা হচ্ছে পরিবহন। তাহলে এই পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। আর সর্বশেষে আমরা লিখব কি? পরিচলন। পরিচলনটা আমরা কি লিখব? দেখো, এইখান থেকে আমরা লিখব যে এই বিকিরণ ও পরিবহনের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয়। এই উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে ওঠে আর উপরের শীতল বায়ু নিচে নেমে আসে বা শীতল বায়ু নিচে নামে। এই শীতল বায়ু পর্যায়ক্রমে গরম হয়ে উপরের দিকে উঠে যায়। এইভাবে বায়ুর পরিচলন স্রোতের মাধ্যমে বিস্তীর্ণ এলাকায় বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই পদ্ধতিকেই বলা হয় পরিচলন পদ্ধতি। তাহলে আমরা 12 নম্বর প্রশ্ন, আমাদের চারপাশে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো জানলাম। পরের প্রশ্ন দেখো, দৈনিক উষ্ণতার প্রসার ও গড় বার্ষিক উষ্ণতার প্রসার কাকে বলে? কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যই হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্য। তাহলে এটা যে দৈনিক উষ্ণতার প্রসার, কোনো স্থানের একদিনের অর্থাৎ 24 ঘন্টার সর্বোচ্চ, মানে সারা সেই 24 ঘন্টার মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বেশি তাপমাত্রা ও সবচেয়ে কম তাপমাত্রা, এই দুটোর যে পার্থক্য সেটাই হচ্ছে সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্য। এটা হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্য। আর গড় বার্ষিক উষ্ণতার প্রসার কোনো স্থানের শীতলতম উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ পুরো বছরের ক্ষেত্রে, যেহেতু বার্ষিক উষ্ণতার প্রসার বলেছে সেক্ষেত্রে আমরা পুরো বছরের হিসাবটা করব। কোনো স্থানের শীতলতম উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্যই হলো গড় বার্ষিক উষ্ণতার
প্রসর। জ্বর হলে আমরা সাধারণ থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপি বা বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়, কিন্তু 6 থার্মোমিটার ব্যবহার করা হয় একটি দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করার জন্য। তোমরা এই কথাটা একটু মনে রাখবে, তাপমাত্রা মাপার দুরকম স্কেল আছে। তাপমাত্রা মাপার দুরকম স্কেল আছে, একটা ফারেনহাইট আর একটা সেলসিয়াস বা সেন্টিগ্রেড। তো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কিন্তু 32 ডিগ্রি F বা আর সেলসিয়াস স্কেলে হয় 0 ডিগ্রি C, অর্থাৎ ফারেনহাইট স্কেলের শুরুটাই হচ্ছে 32 ডিগ্রি, যেটা সেলসিয়াস স্কেলের শুরুটা 0 ডিগ্রি, আর ফারেনহাইট স্কেলের শেষ হচ্ছে 212 ডিগ্রি, আর সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফোটে, তেমনি ফারেনহাইট স্কেলের 212 ডিগ্রি ফারেনহাইট হলে তবেই জল ফুটবে। আর জ্বর হলে সাধারণত থার্মোমিটারের কোন স্কেলে তাপমাত্রা মাপা হয়, সেটা হচ্ছে এই ফারেনহাইট স্কেলে। তোমরা এটা মনে রাখবে, জ্বর হলে সাধারণত থার্মোমিটারের ফারেনহাইট স্কেলে তাপমাত্রা মাপা হয়। নেক্সট, আবহাওয়া ও জলবায়ুর দ্বিতীয় উপাদান হচ্ছে বায়ুর আর্দ্রতা। তাহলে বায়ুর আর্দ্রতা কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই ওই বায়ুর আর্দ্রতা। তাহলে বায়ুর আর্দ্রতা কাকে বলে? এবং বায়ুর আর্দ্রতা মাপা হয় কি যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। এটা তোমরা মনে রাখবে, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। আমরা 15 নম্বর প্রশ্নটা দেখে নিয়েছি। আর 14 নম্বর প্রশ্নে আরেকটা আছে, দেখো, বর্ষাকালের তুলনায় শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? বর্ষাকালে সারাক্ষণ ভেজা ভেজা ভাব থাকে, জামা কাপড় শুকনো হতে চায় না। এই ভেজা ভেজা ভাব কেন হয়? কারণ এই সময় বায়ুতে অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকে। শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, সেই জন্যই জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। তোমরা এটাও খেয়াল করে দেখবে, শীতকালে আমাদের চামড়াতেও টান ধরে, কারণ আমাদের চামড়া থেকে জলীয় বাষ্প বাতাসে কী করে? টেনে নেয়, যার জন্য এই সমস্যাটা হয়। 16 নম্বর প্রশ্ন দেখো, কোনো স্থানে উচ্চচাপ না নিম্নচাপ বিরাজ করছে, সেটা আমরা আবহাওয়া দিকে কিভাবে বুঝবো? আরেকটা প্রশ্ন আমরা লিখে নেব, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ কমে গিয়ে নিম্নচাপ হলে ঝড় বৃষ্টি, অশান্ত আবহাওয়া তৈরি হয়। অর্থাৎ যখন ঝড় বৃষ্টি ও অশান্ত আবহাওয়া, প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে বায়ুচাপ সেখানে কমে গেছে, অর্থাৎ সেখানে নিম্নচাপ। আবার বায়ুচাপ যখন বেড়ে যাবে, বেড়ে গিয়ে উচ্চচাপ হলে তখন পরিষ্কার আকাশ, শান্ত আবহাওয়া দেখা যাবে। তাহলে বুঝতে পারছো, পরিষ্কার আকাশ, শান্ত আবহাওয়া, খুব সুন্দর মনোরম আবহাওয়া, সেক্ষেত্রে আমরা বলবো বায়ুচাপ বেড়ে গিয়েছে। তাহলে বলো, শীতকালে বায়ুচাপ কেমন হবে? শীতকালে সাধারণত পরিষ্কার আকাশ দেখা যায়, তাহলে শীতকালের বায়ুচাপ কি হয়? উচ্চচাপ, বায়ুচাপ। আর বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম 14 ব্যারোমিটার। বায়ুর প্রবাহের দিক মাপা হয় বাত পতাকা দিয়ে, আর বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 17 নম্বর প্রশ্ন দেখো, মেঘাচ্ছন্নতা কাকে বলে? মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম, তার কারণটা ব্যাখ্যা করো। আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা, অর্থাৎ আকাশে কতটা মেঘ আছে সেইটাই হচ্ছে মেঘাচ্ছন্নতা। আর দ্বিতীয় প্রশ্নটা, আগের প্রশ্নটা কি ছিল? মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম, তার কারণ। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি, দিনের বেলা যে তাপ পৃথিবীতে এসে পৌঁছয়, তার আগের লাইনটাও লিখে দেওয়া যায়, মেঘলা আকাশ পৃথিবীকে চাদরের মতো ঢেকে রাখে। তো দিনের বেলা যে তাপ পৃথিবীতে এসে পৌঁছয়, আকাশ মেঘলা থাকলে সেই পরিমাণ তাপ রাতের বেলায় বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যেতে পারে না, ফলে রাতে তাপমাত্রা বেড়ে যায়, গরম বেশি লাগে। এখান থেকে আমরা লিখতে পারি বৃষ্টিপাত কিভাবে হয়, আবার তুষারপাত কিভাবে হয় সেটাও এখানে আছে। তোমরা এই জায়গা থেকে দেখে নাও, জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে উপরের দিকে উঠে যায়। উপরের বায়ুর উষ্ণতা ও চাপ দুই কম থাকায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যায়। বায়ুতে ভাসমান ধূলিকণা, লবণকণা ও আরও অন্যান্য কঠিন কণিকাকে কেন্দ্র করে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। ছোট ছোট জলকণা পরস্পরে মিশে গিয়ে ক্রমশ বড় ও ভারী জলকণায় পরিণত হয়। তখন এই জলকণা অভিকর্ষের টানে বৃষ্টিরূপে পৃথিবীর উপর ঝরে পড়ে। যেসব জায়গায় বায়ুমণ্ডলের উষ্ণতা সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, সেখানে তুষারপাত হয়। তাহলে তুষারপাত কখন হয় বা কোথায় হয়? যেসব জায়গায় বায়ুমণ্ডলের উষ্ণতা সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, সেখানে তুষারপাত হয়। আর বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? রেন গজ। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম হচ্ছে রেন গজ। এখানে দেখো, জলবায়ুর উপাদানগুলো এবার এখানে দিয়ে দিয়েছে। বায়ুর উষ্ণতা, বায়ুর
আর্দ্রতা, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ, এগুলোই হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান। এখানে কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছে, তোমরা এই প্রশ্নগুলো তোমরা জানো, তবুও আরেকবার দেখে নেবে। 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলে কি? জলবায়ু। এখানে দিয়েই দিয়েছে উত্তরটা শুধু এলোমেলো করে দিয়েছে, তোমরা একটু সাজিয়ে নেবে। বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলে আবহাওয়া। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেনগজ। সূর্যরশ্মি যে অংশেও পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে অ্যালবেডো। আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো মেঘাচ্ছন্নতা। তাহলে এইগুলো তোমরা দেখে রাখবে। এই লাইনটা দেখে রাখো, সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে সেটাই হলো সূর্যরশ্মির পতন কোণ। আমরা জানি কি ভূপৃষ্ঠ সূর্যের তাপ শোষণ করে উত্তপ্ত হয়, আর ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে আমরা উঠবো, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠবো, দেখছো পর্বতের মাথায় বরফ জমেছে, যত উপরের দিকে উঠবো তত ক্রমশ ঠান্ডা। অতএব প্রতি 165 মিটার উঁচুতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে, অথবা তোমরা এইটা মনে রাখবে 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়। অর্থাৎ 1000 মিটার যদি আমি উপরে উঠি বা 1 কিলোমিটার উপরে উঠি তাহলে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়। মানে সমুদ্রের যত কাছে আমরা থাকবো সেখানে তাপমাত্রার প্রসর তত কম হয়। তোমরা তাপমাত্রার প্রসর এর আগে শুনেছ, অর্থাৎ সারাদিনের তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না, তাপমাত্রার প্রসর তত কম হবে। অর্থাৎ জলবায়ু কেমন হবে? সমভাবাপন্ন প্রকৃতির, অর্থাৎ সবসময় একই রকম। তাহলে দিল্লি এবং মুম্বাই এই দুই শহরের কোথায় সমভাবাপন্ন হবে? যেটা সমুদ্রের ধারে, অর্থাৎ মুম্বাই। আর দিল্লি সমুদ্রের ধারে নয়, দিল্লি কিন্তু সেখানে সমভাবাপন্ন নয়, সেখানে চরম ভাবাপন্ন, অর্থাৎ শীতে প্রচণ্ড শীত আর গরমে প্রচণ্ড গরম। এখানে একটা লাইন আছে, লাইনটা দেখে রেখো, পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই সমুষ্ণ রেখা বলে। আমাদের এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন দেখো, পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়? পৃথিবীর তাপমণ্ডলকে তিনটি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। তাহলে এই প্রতিটা মণ্ডল সম্বন্ধে আমরা একটু করে লিখে দেবো। কি কি? নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, পৃথিবীপৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়, তাহলে এটা উষ্ণমণ্ডল। আর নাতিশীতোষ্ণমণ্ডল কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণমণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। আর সর্বশেষে হিমমণ্ডল, সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়, সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। তাহলে এইখানে আমরা এই তাপমণ্ডলের ভাগ করা এখানে পরিষ্কার ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে। তাহলে আমাদের আবহাওয়া ও জলবায়ুটা আমরা দেখে নিলাম। আর এই আবহাওয়া ও জলবায়ুটা বিস্তারিতভাবে দেখতে গেলে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিলে তোমরা আরও সুন্দরভাবে বুঝে যাবে পরিষ্কার। এখানে শুধু আমরা তৃতীয় ইউনিট টেস্টের জন্য প্রশ্ন উত্তর সম্বন্ধে আলোচনা করলাম। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো লিখে নিলে আশা করি থার্ড ইউনিট টেস্টে আবহাওয়া ও জলবায়ু থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা অবশ্যই উত্তর করতে পারবে।